হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা 20th জানুয়ারি 2024-এ কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব, তার সাথে রিলেটেড স্ট্র্যাটেজিগুলো নিয়ে ডিসকাস করব। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ার বুক তোমাদের একটাই ক্লাসে 2023 সালের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আগের দিন আমি একটা ম্যারাথন ক্লাস করিয়েছি। যারা যারা এটা মিস করে গিয়েছিলে, তোমাদের অফিসের টাইম ছিল আমি জানি, অনেকেই আমাকে বলেছো যে স্যার আমরা অফিসে যাই, সেই কারণে তোমরা করতে পারোনি। তারা এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে ওটা দেখে নেবে। আর ইয়ার বুকের ডেমো ফাইল এবং কিভাবে তোমরা ইয়ার বুকটা কালেক্ট করবে সেটার জন্য লিঙ্ক তোমাদের এই ভিডিওটা যেটা আগের দিন ম্যারাথন করেছি তার ডেসক্রিপশন বক্সে আছে বা কমেন্ট বক্সে পিন করা আছে। এই ভিডিওর কমেন্ট বক্সেও তোমাদের পিন করে দিয়েছি, তোমরা দেখে নিও কেমন। আর তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 2023-এর প্লেলিস্টেও আমি ওটাকে দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 2024, ওখান থেকে তোমরা এটা পেয়ে যাবে। আর কেপিএসআই সার্জেন্টের মক টেস্ট তোমরা এই জায়গাটা থেকে দিতে পারবে, যেগুলো অলরেডি দেখো দেওয়া আছে সেগুলো তোমরা দাও, তোমাদের আপডেট হয়ে যাবে। আর এই রবিবারের মধ্যে 6টা মক টেস্ট পুরোপুরি আপডেট হয়ে যাবে, তোমরা সবাই দিতে পারবে, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন আজকে কি দেখবো আমরা? রেড ডাটা বুক কে প্রকাশ করে? রেড ডাটা বুক এটা প্রকাশ করে আইইউসিএন রেড ডাটা বুক প্রকাশ করে। এটা আমি কেন প্রশ্নটা তোমাদের আজকে দিলাম দেখো, কেননা হিমালয়ার নেগড়ে সম্প্রতি আইইউসিএন এর রেড লিস্টে অসুরক্ষিত হিসাবে স্থান পেয়েছে। ঠিক আছে, হিমালয়ান যে নেগড়ে সেটা এই আইইউসিএন এর রেড ডাটা লিস্ট যেটা, সেখানে অসুরক্ষিত হিসাবে স্থান পেয়েছে। হিমালয়ান নেগড়ে জনসংখ্যা হ্রাসের কারণ কি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাসস্থানের অবক্ষয় দ্বন্দ্ব, গৃহপালিত কুকুরের সাথে আন্তঃপ্রজনন, অবৈধ শিকার, এগুলোর জন্য হিমালয়ান নেগড়ে নাকি তোমার অসুরক্ষিত হয়ে যাচ্ছে, বিপন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হিমালয়ান নেগড়ে সম্পর্কে মূল তথ্য যেগুলো আমি তোমাদেরকে এখানে বলতে চাইবো সেটা হচ্ছে বাসস্থান আর বিতরণ। চীন, নেপাল, ভারত, ভুটান হিমালয়ের উচ্চতায়, এইসব দেশগুলোর হিমালয় যেখানে রয়েছে তার উচ্চতায় কিন্তু হিমালয়ান নেগড়েগুলো পাওয়া যায়। সাধারণত 10,000 থেকে 18,000 ফুট পর্যন্ত উচ্চতায় আলপাইন তৃণভূমি এবং তৃণভূমিতে পাওয়া যায়, মানে অ্যাকচুয়ালি আলপাইন তৃণভূমিতে দেখতে পাওয়া যায়। এগুলো টুকটাক একটু আশেপাশে তোমরা নোট করে রাখো খাতার পাশে, ঠিক আছে? রেড ডাটা বুক যেটা আইইউসিএন মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, তোমার এটা এই আইইউসিএন এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ঠিক আছে? আইইউসিএন রেড ডাটা বুক প্রকাশ করে। রেড ডাটা বুকের মধ্যে রয়েছে বিপন্ন প্রজাতিগুলোর সম্পূর্ণ তালিকা, যা যা প্রজাতি তোমার বিপন্ন হয়ে এসেছে সেগুলো সবকটা এই রেড ডাটা বুকের মধ্যে দিয়ে দেওয়া হয়। আইইউসিএন দ্বারা প্রদত্ত রেড ডাটা বুক রক্ষণাবেক্ষণের যে উদ্দেশ্য সেগুলো হচ্ছে তোমার বৈশ্বিক পর্যায়ে মানে গ্লোবালি প্রজাতি এবং উপজাতির অবস্থা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য প্রদান করা, ওটা পৃথিবীকেই জানানো যে কোনো একটা পার্টিকুলার প্রজাতি বা উপপ্রজাতি কি অবস্থায় রয়েছে, ঠিক আছে? সেই জন্য আলাদা আলাদা করে ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে লিস্টেড করা। বিপন্ন জৈব বৈচিত্র্যের মাত্রার গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা, জাতীয় ও আন্তর্জাতিক নীতি এবং সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করা, জৈব বৈচিত্র্য রক্ষার জন্য নির্দেশনা দেওয়ার জন্য তথ্য প্রদান করা। মোট কথা বিভিন্ন ডাটা একটা জায়গাতে রাখা যাতে করে এই প্রজাতি বা এই উপপ্রজাতিগুলোর প্রতি ভালো কোনো পদক্ষেপ নেওয়া যায় তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। আইইউসিএন লাল তালিকা বা রেড ডাটা বুক যেটা বলছি, বিশ্বের জৈব বৈচিত্র্যের স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ সূচক। এর একটা ব্যাপ্তি, জনসংখ্যার আয়তন, আবাসস্থল, বাস্তুতত্ত্ব, ব্যবহার এবং বাণিজ্য, বিপন্নতা, সংরক্ষণ কার্য, এই সব কিছু সম্পর্কে ডাটা দিয়ে থাকে আইইউসিএন। বোঝা গেল? আচ্ছা, এটা প্রজাতিগুলোকে মোট 9টা ভাগে ভাগ করে। দেখো, নট ইভ্যালুয়েটেড, ডাটা ডেফিসিয়েন্ট, লিস্ট কনসার্ন, নিয়ার থ্রিটেন্ড, এন্ডেঞ্জার্ড, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এক্সটিন্ট ইন দ্য ওয়াইল্ড অ্যান্ড এক্সটিন্ট, ঠিক আছে? এইভাবে এরা মানে হচ্ছে ক্যাটাগরাইজ করে, ঠিক আছে? যেটা মানে কিছুটা বিপন্ন, তার থেকে একটু বেশি বিপন্ন, তার থেকে আরও একটু বেশি বিপন্ন, একদম বিপদগ্রস্ত, এরকমভাবে আস্তে আস্তে তোমার ক্যাটাগরাইজ করে। আইইউসিএন এর হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে।
মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এখন ব্রুনো ওবার্ল রয়েছেন। আর হিমালয়ার নেকড়ে সম্প্রতি IUCN এর রেড লিস্টে অস্বীকৃত হিসেবে স্থান পেল। এটা আমাদের মেন পয়েন্ট, সেখান থেকে আমরা এগুলো জানলাম। 2024 সালের জানুয়ারিতে বাজার মূল্যায়নের ভিত্তিতে কোন PSU দেশের সবচেয়ে মূল্যবান মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং হয়ে উঠেছে? কোন PSU? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, LIC, সবচেয়ে মূল্যবান পাবলিক সেক্টর আন্ডারটেকিং হয়ে উঠেছে PSU। 17 জানুয়ারি 2024 শেয়ার বৃদ্ধির পর LIC পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর মধ্যে সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে। এই কারণে ভারতীয় জীবন বীমা কর্পোরেশন এর বাজার মূলধন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে বেশি হয়ে গেছে। LICর স্টক বৃদ্ধির পরে এর মার্কেট ক্যাপ প্রায় 5.8 লাখ বেড়েছে, যেখানে SBI এর মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে প্রায় 5.62 লাখ ক্রোর। SBI শেয়ারের লেনদেন কমে গেছে, ঠিক আছে। তো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তোমার 1956-এ প্রতিষ্ঠিত হয়। ভারতীয় সংসদে ভারতের জীবন বীমা আইন পাশ করে প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে। ভারতের বৃহত্তম জীবন বীমা কোম্পানি ছাড়াও LIC দেশের বৃহত্তম বিনিয়োগকারী সংস্থা। কিন্তু সাধারণভাবে LIC পলিসিগুলো বিমা বাজারে একটা মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। এর চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তি রয়েছেন। নেক্সট, মহারাষ্ট্র সরকার কার সাথে রাজ্যের প্রথম সবুজ অ্যামোনিয়া প্ল্যান্টের জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে? রিসেন্টলি আইনক্স এয়ার প্রোডাক্টসের সাথে একটা মহারাষ্ট্র সরকার চুক্তি করেছে, ঠিক আছে। প্রায় 5 লাখ MTPA ক্ষমতা সহ রাজ্যের প্রথম সবুজ অ্যামোনিয়া প্ল্যান্টের জন্য আইনক্স এয়ার পণ্যগুলোর সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে আর কি। এখানে মোট $3 মিলিয়ন ব্যয় হবে। এই প্ল্যান্টে সবুজ তরল অ্যামোনিয়া হবে। বিশ্বনাথন আনন্দকে পিছনে ফেলে কে ভারতের 1 নম্বর দাবাক প্লেয়ার হয়েছেন? রমেশ বাবু প্রজ্ঞানন্দ বিশ্বনাথন আনন্দকে পিছনে ফেলে ভারতের 1 নম্বর দাবা প্লেয়ার হয়েছেন। ভারতের দাবা জাদুকর রমেশবাবু প্রজ্ঞানন্দ নেদারল্যান্ডের উইজক জিতে টাটা স্টিল মাস্টার্সে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করেছেন। এই জয়ের ফলে বিশ্বনাথন আনন্দের পর প্রজ্ঞানন্দা দ্বিতীয় ভারতীয় হয়েছেন যিনি মানে একজন বর্তমান চ্যাম্পিয়নকে পরাজিত করেছেন। লাইভ রেটিংয়ের ক্ষেত্রে তিনি বিশ্বনাথন আনন্দকে পেছনে ফেলে ভারতের নতুন 1 নম্বর দাবা খেলোয়াড় হয়ে গেছেন। আর কিছুদিন আগে ম্যাগনাস কার্লসেনকেও হারিয়ে দিচ্ছিল আর কি, ঠিক আছে। 1 নম্বরে আনন্দ রয়েছে, বিশ্বনাথন, তারপর প্রজ্ঞানন্দ, আর তারপরে বিদিত, সন্তোষ গুজরাটি রয়েছেন। এরা এখন র্যাঙ্কিংয়ে এইরকম পরপর রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা কোন রাজ্যে অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণ করতে অপারেশন অমৃত লঞ্চ হয়েছে? অপারেশন অমৃত লঞ্চ করেছে হচ্ছে তোমার কেরালা। কেমন? কেরালা ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট সম্প্রতি রাজ্যে অ্যান্টিবায়োটিকের অত্যাধিক ব্যবহার রোধ করতে অপারেশন অমৃত অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স ইন্টারভেনশন ফর টোটাল হেলথ চালু করেছে। এর উদ্দেশ্য ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিকের ওভার দ্য কাউন্টার OTC বিক্রয় শনাক্ত করতে ফার্মাসিগুলোতে এর জন্য অভিযান চালানো। ওভার দ্য কাউন্টার বা OTC মেডিসিন মিনস ড্রাগ which are legally allowed to be sold by pharmacist without need for a prescription. প্রেসক্রিপশন ছাড়া যেসব ড্রাগগুলো মানে লিগালি অ্যালাউড মানে বিক্রি করার জন্য। দ্য টার্ম ডাজ নট হ্যাভ আ লিগাল ডেফিনিশন ইন ইন্ডিয়া। এই টার্মটা কোনো লিগাল ডেফিনেশন নেই। টেকনিক্যালি ড্রাগস আর OTC আনলেস দে আর স্পেশালি স্টেটেড অ্যাজ প্রেসক্রিপশন অনলি ড্রাগস, ঠিক আছে। আচ্ছা, শান্তির জন্য এশিয়ান বৌদ্ধ সম্মেলনের 12তম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? শান্তির জন্য এশিয়ান বৌদ্ধ সম্মেলনের 12তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে নিউ দিল্লিতে। ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর নিউ দিল্লিতে শান্তির জন্য এশিয়ান বৌদ্ধ সম্মেলনের 12তম সাধারণ অধিবেশনের উদ্বোধন করেছেন। এই 2 দিনব্যাপী 12তম সাধারণ অধিবেশন 17 জানুয়ারি উদ্বোধন করা হয়। এটা 1970-তে 1970 সালে মঙ্গোলিয়ার উলানবাটরে বৌদ্ধ ধর্মের অনুসারীদের একটা স্বেচ্ছাসেবী আন্দোলন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে সন্ন্যাসী মানে ভিক্ষু সন্ন্যাসী এবং সাধারণ সদস্য উভয়েরাই ছিল। এর উদ্দেশ্য হচ্ছে এশিয়ার মানুষের মধ্যে সার্বজনীন শান্তি, সম্প্রীতি এবং সহযোগিতা একত্রিত করার জন্য বৌদ্ধদের প্রচেষ্টাকে একত্রিত করা। এটা বর্তমানে মঙ্গোলিয়ার উলানবাটরের গান্ডেন টেকচেনলিং মঠে সদর দপ্তর এবং মঙ্গোলিয়ান বৌদ্ধদের সর্বোচ্চ প্রধান হচ্ছেন এশিয়ান বুদ্ধিস্ট কনফারেন্স ফর পিসের সভাপতি। বার্নোডা আরেভালো কোন দেশের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেছেন? গুয়েতেমালার রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেছেন। গুয়েতেমালা হচ্ছে একটা সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি। কোথাকার কান্ট্রি? সেন্ট্রাল আমেরিকা। সাউথ অফ মেক্সিকো ইজ হোম টু ভলক্যানোস। এখানে প্রচুর তোমার ভলক্যানো রয়েছে, রেন ফরেস্ট
অ্যানসিয়েন্ট মায়ান সাইটস এখানে সব রয়েছে গুয়েতেমালাতে। রাজধানী গুয়েতমালা সিটি, মুদ্রা গুয়েতমালান কুয়েটজাল। মহাদেশ উত্তর আমেরিকা। আর অফিসিয়াল ভাষা হচ্ছে তোমার স্প্যানিশ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ। সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেছে কোথায়? দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক এটা দেখা গেছে তোমার সিকিমে। তিব্বতী বাদামি ভাল্লুক হচ্ছে বাদামি ভাল্লুকের একটা উপপ্রজাতি, যেটা হিমালয় এবং তিব্বতীয় মালভূমির উচ্চতায় বাস করে। এটা IUCN দ্বারা বিপন্ন বলে বিবেচিত হয়, কারণ এটার আবাসস্থলের ক্ষতি, শিকার এবং মানব বন্যপ্রাণী সংঘর্ষের কারণ। ঠিক আছে, এই জন্য এটা বিপন্ন। 2000 সালের জানুয়ারিতে ভারতের সিকিমে একটা তিব্বতী বাদামি ভাল্লুক প্রথমবারের মতো দেখা গিয়েছিল। আচ্ছা, ভাল্লুকটাকে সিকিম বন বিভাগ আর WWF ইন্ডিয়া খানচেনজঙ্গা বায়োস্ফিয়ার রিজার্ভের একটা ক্যামেরা ফাঁদে বন্দি করেছিল, তো সেখানেই আছে। অ্যান আনকমন লাভ, দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি শিরোনামে বইটা কে লিখেছেন? অ্যান আনকমন লাভ, দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি, এটা লিখেছেন চিত্রা ব্যানার্জি দিবাকারুণী। এটা ইন্টিমেট ভিউ ইন্টু দ্য লাইভস অফ ওয়ান ইন্ডিয়াস মোস্ট রেসপেক্টেড কাপলস, সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি, সুধা মূর্তি অ্যান্ড নারায়ণ মূর্তির এদের জীবনের কিছু জিনিসপত্র নিয়ে, এদের বায়োগ্রাফি ডিটেলস, আর্লি লাইফ, লাভ স্টোরি, ঠিক আছে, ফান্ডামেন্টাল ইয়ার্স অফ ইনফোসিস, ঠিক আছে, তো এই সব নিয়ে এখানে লেখা হয়েছে আর কি। উইলিয়াম লাই কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন? উইলিয়াম লাই তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে চীন রিপাবলিক, চায়না রিপাবলিক, মানে পূর্ব এশিয়ার একটা দেশ তাইওয়ান, ঠিক আছে, মানে এটা উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের পূর্ব আর দক্ষিণ চীন সাগরের সংযোগস্থলে রয়েছে, যার উত্তর পশ্চিমে গণতান্ত্রিক চীন রয়েছে, মানে রিপাবলিক অফ চায়না, উত্তর পূর্বে রয়েছে জাপান আর দক্ষিণে ফিলিপিন্স রয়েছে। রাজধানী শহর তাইপেই, নিউ তাইওয়ান ডলার হচ্ছে এর কারেন্সি। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 1565-এর 26 জানুয়ারি। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? মাউন্ট হ্যারিয়েট পর্বতটি কোথায় রয়েছে? এগুলো তোমরা আজকে শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো দেখো কতগুলো উত্তর করতে পারো। কানুমা উৎসব কোন রাজ্যে পালিত হয়? কানুমা উৎসব তোমার পালিত হয় অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায়। জানুয়ারি 2024 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ক্ষমতা সম্পন্ন দেশের তালিকা কে প্রকাশ করেছে? গ্লোবাল ফায়ার পাওয়ার। ভারত আর কোন দেশের নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক মহড়া আয়ুত্থায়া পরিচালিত হয়? আয়ুত্থায়া পরিচালিত হয় থাইল্যান্ড, ভারত আর থাইল্যান্ডের সাথে। ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক এক্স কোন দেশের রাজা হয়েছেন? ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক এক্স ডেনমার্কের রাজা হয়েছেন। টাটা স্টিল দাবা টুর্নামেন্ট 2024-এর শিরোপা কে জিতেছে? টাটা স্টিল দাবা টুর্নামেন্ট 2024-এর শিরোপা জিতেছে রমেশবাবু প্রজ্ঞানন্দ। গান্ধী আ লাইফ ইন 3 ক্যাম্পেইন শিরোনামে বইটি লঞ্চ করেছে কে? গান্ধী আ লাইফ ইন 3 ক্যাম্পেইনস এটা করেছেন MK আকবর। ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর 2023 তকমা পেয়েছে কোন দেশের? চাঙ্গি এয়ারপোর্ট। চাঙ্গি এয়ারপোর্ট কোথাকার? সিঙ্গাপুর। কোন দেশ নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংসের ব্যবসা নিষিদ্ধ করেছে? কুকুরের মাংসের ব্যবসা নিষিদ্ধ করলো রিসেন্টলি দক্ষিণ কোরিয়া। সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য? রামলালা দর্শন স্কিম ছত্তিশগড় লঞ্চ করেছে। দিউতে অনুষ্ঠিত প্রথম বিচ গেমসে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে কোন রাজ্য? দিউতে অনুষ্ঠিত প্রথম বিচ গেমসে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রদেশ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিও, যাতে আমি তোমাদের জন্য আরও বেটার এই সেশনটা প্রোভাইড করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।